ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে অবশেষে বৃহস্পতিবার দুপুরে পৃথিবীর মায়া ত্যাগ করেছে বোনের শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হওয়া শিশু আসিয়া। মর্মান্তিক এই ঘটনার শোকে স্তব্ধ সারা দেশ। আইন ও সালিশ কেন্দ্র বলছে চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 44 জনই শিশু। আর গত 8 বছরে 3438টি শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের বেশিরভাগই বাবা থেকে শুরু করে শিশু আসিয়ার মতো পরিচিত জন কিংবা নিকটাত্মীয়ের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। এমত অবস্থায় ধর্ষণের লাগাম টানতে দ্রুত বিচার সহ ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি উঠেছে সারা দেশে। এমন দাবি প্রেক্ষিতে আইন উপদেষ্টা আজ 1 সপ্তাহের মধ্যে ধর্ষণ মামলার বিচার শুরুর আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, যে এই সরকারের সময় দিনাজপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি 8 বছর পর জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগী পরিবারের সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে সরকার কি পারবে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে? এছাড়া দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডই কি ধর্ষণ বন্ধের একমাত্র সমাধান? এর আগে শিশু আসিয়ার মতো কুমিল্লার তনু হত্যা মামলা আলোচিত হলেও এখনও সেই বিচার শেষ করা যায়নি। তনু হত্যার মতো শিশু আসিয়া হত্যা মামলার একই পরিণতি হবে না তো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মারিয়াম বিনতে হাসান ফারিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মারিয়াম বিনতে হাসান ফারিন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা তো আসলে 5ই আগস্ট দেখেছি এবং যে সময়টাতে আসলে পুরো বাংলাদেশের সমস্ত ছাত্ররা সবাই একসাথে কাজ করেছে, সেখানে তো আসলে আমরা কখনোই কে নারী, কে শিশু, কে বৃদ্ধ সেই ভাগাভাগি করিনি, সেই বৈষম্যের জায়গাটি চিন্তা করিনি। হঠাৎ করে এই যে নারী এবং শিশুদের প্রতি এত বেশি নৃশংসতা, নির্মমতা বাড়ছে, সেটির আসলে কি কারণ বলে মনে করেন? সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমরা যখন জুলাই আন্দোলনটা করি, জুলাই আন্দোলনটা গড়ে উঠেছিল আসলে একটা, আমার মনে হয় বেসিক একটা প্রেক্ষাপট থেকে। মানুষ যখন আসলে বুঝতে পেরেছে বা ছাত্ররা যখন বেসিক্যালি বুঝতে পেরেছে যে এখন আসলে স্বৈরাচারের পতন প্রয়োজন এবং এটা একটা জনসাধারণের দাবি ছিল, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আমরা যখন দেখলাম 5ই আগস্টের পর থেকে ক্রমেই যে খুন, গুম, হত্যা কিংবা নারীর ধর্ষণ এই জিনিসগুলো বেড়ে চলেছে। এবং এক্ষেত্রে আমি আসলে যে ইনফ্লুয়েন্সটা মনে করি, সেই ইনফ্লুয়েন্সটা আমি মনে করি যে এটা আমাদের সচেতনতার অভাব এবং আমরা আসলে নারীর যে অবস্থান সেটা নিয়ে আমাদের আমি যেহেতু বাংলাদেশ ছাত্র ইউনিয়নকেই পোর্ট্রে করবো, অবভিয়াসলি আমি ইন্ডিভিজুয়ালি কোনো সত্তা না, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সত্তা হিসেবে আমাদের শুরু থেকেই যে অবস্থান সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং নারীকে যে সঠিক মূল্যায়নটা দিতে হবে, শ্রদ্ধা সম্মানটা দিতে হবে, সেটা নিয়ে আমরা লড়ে যাচ্ছি। এবং বিগত সময়ে আমরা যে ধর্ষণ বিরোধী আন্দোলনগুলো দেখেছি, তা আপনার 2018 সালে বা 20 সালে আপনারা হয়তো মনে আছে যে নোয়াখালীতে লং মার্চ টু নোয়াখালী এরকম একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামে বিগত আমাদের যে প্রাক্তন সরকার ছিল সেই সরকারের ছাত্র উইং, ছাত্রলীগের একটা হামলা হয় এবং সেই লং মার্চের মাঝপথে আমরা যখন ফেনীতে ঢুকি তখন ভেঙে দেওয়া হয়। তো এই যে এই জিনিসগুলো, এই ঘটনাগুলো আসলে 5ই আগস্টের পরে নতুন করে বেড়ে গেছে ব্যাপারটা এরকম কিছু না, ব্যাপারটা আগেও ছিল এবং এখনও আছে। এবং আমাদের দাবি সবসময় এটাই ছিল যে যখন যে সরকার ক্ষমতায় আছে বা রাষ্ট্রের ক্ষমতায় আছে, সেই সরকার কেন ব্যর্থ এই জিনিসগুলোকে প্রতিহত করতে। এবং আমাদের দাবি আসলে জুলাই আন্দোলনের পরেও, আগেও যা ছিল এখনও তাই, আমাদের দাবিগুলো কখনোই কোনো নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে ছিল না, আমাদের দাবি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের দাবি ছিল এই জিনিসগুলো প্রতিহত করতে পারার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বিরুদ্ধে। এবং সেই ব্যর্থতা আমি মনে করি যে এটা একটা পরম্পরা এবং এটা আমি আশা রাখি যে সরকার ব্যবস্থায় যারা থাকবে সেই সরকারের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা। সুতরাং 5ই আগস্টের পরে আসলে নতুন করে কিছু হচ্ছে না। জি, এটা আসলে আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি। মনিরা শারমিন, একটু আপনার কাছে আসি। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় আমরা পার করেছি, কিন্তু শিশু আসিয়ার মৃত্যু আসলে আমাদের সামনে যে উদাহরণ রেখে গেছে, সেটিতে আসলে আমাদেরকে প্রশ্ন করতেই হয় সভ্য আসলে আমরা হতে পেরেছি কিনা স্বাধীন হতে পারলেও। এই যে ব্যর্থতার একটি পরম্পরা, যেই রাজনৈতিক দলই আসছে কিংবা যখন আসলে যারা ক্ষমতায় থাকছেন, তারা কেন এই ধরনের নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে দেখাতে পারছেন না? আপনি কি মনে করছেন সেই শাস্তিটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আসলে
আসলে এই ধরনের ঘটনা অনেকটাই কমতো কিনা? ধন্যবাদ। শুভেচ্ছা যারা দেখছেন এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, আপনি যেই বিষয়টা নিয়ে কথা বলছেন, মানে এইটা থেকে আমি শুরু করতে চাই। দেখেন, আমরা তো আসলে এই বিচারহীনতার একটা সংস্কৃতির মধ্যেই ছিলাম বহু বছর। বিভিন্ন রাজনৈতিক দল এসছে এবং তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা দেখেছি যে সমাজের যখন এখনকার আজকে আসিয়ার ঘটনাটা, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ব্যাপার। সে পরিচিতর মধ্যে থেকেই এই ঘটনাটা ঘটেছে, নৃশংস ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে ক্ষমতাসীন যারা সমাজের, তাদের দ্বারা যখন এই ধর্ষণের ঘটনা ঘটেছে তখন কিন্তু সেগুলোর কোনো বিচার হয়নি, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের একরকম শেল্টার দিয়েছে। আমি যদি বলি ইয়াসমিন থেকে শুরু করে ইয়াসমিন, তনু এবং মুনিয়া, আপনি দেখেন এই বিচারগুলো কিন্তু এখনও হয়নি। এবং আমি যদি বলি র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন কর্তৃক একজন গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে, এই ধরনের যেগুলো আসলে বলতেই গা শিউরে ওঠে, গায়ে কাটা দেয়। তো এই ধরনের ঘটনার যখন বিচার হয় না, এবং বিচার হয় না, এটার একটা গুরুত্বপূর্ণ, দেখেন আসিয়ার বিষয়ে আজকে আমরা আইন উপদেষ্টা বলেছেন যে 7 দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু করা, এবং এটার মোটামুটি খুবই আশার একটা ব্যাপার হচ্ছে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে যে বিশেষ ট্রাইব্যুনালের কথা আমরা বলছিলাম, আমরা নারী দিবসের দিন থেকেই, যেদিন থেকে আসলে আসিয়ার ব্যাপারে আমরা শুনছি সেদিন থেকে আমরা এই কথা বলছিলাম যে, এবং আমার মনে হয় যে আইন উপদেষ্টা উনি নিজেও বলছিলেন যে আমাদের কিন্তু এই সব মামলাগুলো ডিল করতে হয় হচ্ছে একসাথে। সুতরাং এইটার জন্য ডেডিকেটেড কোনো ট্রাইব্যুনাল থাকে, সেক্ষেত্রে হয়তো এই মামলাগুলো ডিল করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার একটা অবসান ঘটবে। তো সেটা আমরা আজকে ওনাদের সদিচ্ছা সেটা দেখতে পাচ্ছি, সেটা খুবই আশাব্যঞ্জক। তবে যেই বিচার না হওয়ার ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে যারা ধর্ষক তাদের আসলে সাহস বাড়িয়ে দেয়। যেমন আপনি বলছিলেন যে দিনাজপুরের ঘটনাটা, দিনাজপুরে যে আসলে ধর্ষক, সে হচ্ছে 8 বছর পরে মুক্তি পেয়ে সে মোটামুটি শোডাউন দিচ্ছে বাজারে, এবং যে আসলে ভিকটিম, তার বাবা এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সুতরাং এই যে একটা বিচার প্রক্রিয়া শুরু হলো, কিন্তু তার আবার জামিন পেয়ে যাওয়া, এবং এটা আসলে কতদূর পর্যন্ত এই বিচারটা যাবে, এবং এই দেখেন আমরা সবসময় বিচার শুরু হতে দেখি কিন্তু শেষ হতে দেখি না। এটাও কিন্তু একটা ব্যাপার, যখন আমরা এই দৃষ্টান্তটা তৈরি করতে পারবো না যে আসলে ধর্ষণ করা আসলে কত একটা নৃশংস কাজ, এবং এটার কিন্তু শাস্তি এটা। যেমন দেখেন, আপনি শুধু আমরা বাংলাদেশের আজকে এই ধরনের একটা সিচুয়েশন আছি, এমন অনেক দেশ আছে যেখানে কিন্তু খুবই নৃশংসভাবে ধর্ষকের শাস্তির বিধান আছে, এবং সেটা মৃত্যুদণ্ড। কিছু কিছু ক্ষেত্রে যে ধর্ষিত হয়েছে তার পরিবারের মানুষদের দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর। আর কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এরকম যে কোনো ট্রাইব্যুনাল না, কোনো বিচার প্রক্রিয়া না, সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এইটা আসলে এত গ্রেভ ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশে আমাদের এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আইন সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যে দুর্বলতার বিষয়গুলো, সেগুলোতে আমাদের অনেক বেশি ফোকাস করা উচিত, এবং অবশ্যই সরকারের সদিচ্ছা তো প্রয়োজনই, এবং রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা প্রয়োজন যখন যে সরকার আসলে থাকেন। হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছার যেমন প্রয়োজন আছে, সায়রা চন্দ্রা চাকমা, একটু আপনার কাছে আসি, তেমনি আসলে বারবার আসলে রাজনৈতিক দলগুলো কতখানি সদিচ্ছা আছে সেটি নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি এই কথাও কিন্তু এখন আসলে উঠছে যে রাজনৈতিক দলগুলো থাকলে অন্তত তারা অনেক ক্ষেত্রে অনেক কিছুর বিচার করবার চেষ্টা করে। এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই চেষ্টা কতখানি দেখছি, সেই প্রশ্নেও অনেকে তুলছেন। যদিও নানানভাবে আইন পরিবর্তনের কথা আমরা শুনেছি, ইতিমধ্যে বলা হয়েছে। কি মনে করছেন, আইন পরিবর্তন করার মধ্য দিয়ে আসলে আমরা কোনো দৃষ্টান্ত স্থাপন করব, নাকি আসলে শুধু আইন পরিবর্তনই হবে, আমরা কোনো কিছু দৃশ্যমান হতে দেখব না? ধন্যবাদ আপনাকে। আমি আমার বোন আসিয়ার যে তার মৃত্যুর আত্মার শান্তি কামনা করছি, এবং তার পরিবারের সমবেদনা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। দেখুন, এই যে বাংলাদেশের যে ধরনের ধর্ষণগুলো এখন হচ্ছে, এটা কিন্তু এখনকার সময় না, এটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের সেই সরকারের আমল থেকেই কিন্তু এগুলা হয়ে আসছে। এখন এটা হচ্ছে ঢালাভাবে প্রচার করা হচ্ছে, কারণ আওয়ামী লীগের সরকারের আমল না স্যারা, এটি মনে সব সরকারের আমলে সব সময় আমরা দেখি নারী প্রতি নির্যাতন। আওয়ামী লীগের সরকারের আমলে কিন্তু বেশিরভাগ ধামাচাপা দিয়ে রাখা হতো, এখন গণমাধ্যম মুক্তভাবে প্রচার করতে পারছে, সেজন্য আমরা এগুলো আরো বেশি জানতে পারছি। আপনি দেখবেন 2018 সালে সুবর্ণচরে, নোয়াখালী সুবর্ণচরে কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা গণধর্ষণ করেছিল।
আপনার পাশাপাশি আপনি আরও দেখবেন জাহাঙ্গীরনগরে কিভাবে একজন গৃহবধূকে ধর্ষণ করা হয়েছিল তার স্বামীকে বেঁধে রেখে। সিলেটের এমসি কলেজে দেখবেন তার স্বামীকে আটকে রেখে কিভাবে তার স্ত্রীকে ধর্ষণ করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা কিন্তু 1998 সালের সেঞ্চুরি মানিকের কথা কিন্তু আমরা ভুলিনি। ছাত্রলীগের যে সেঞ্চুরি মানিক, সে প্রতি রাতে হচ্ছে সে বাসর ঘর সাজিয়ে সে হচ্ছে নারীদেরকে ধর্ষণ করতো, এবং যখন 100 সেঞ্চুরি হয়েছে তখন সে সবাইকে মিষ্টি বিতরণ করে কিন্তু তার এই সেঞ্চুরি সে উল্লাস করেছিল। এই যে যতগুলা আওয়ামী লীগের আমলে যত ধর্ষণ হয়েছে সব কিছু কিন্তু তারা কিন্তু এগুলোর কোনো বিচার হয়নি। তারা এই অপসংস্কৃতি কিন্তু আওয়ামী লীগের আমলে না হওয়ার কারণে এগুলো এক প্রকার স্ট্যান্ড মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখবেন তাদের বেশিরভাগ আওয়ামী লীগের আমলে বিভিন্ন এলাকায়, বিএনপির আমলে কি এমন কোনো উদাহরণ নেই যে এই উদাহরণ আসলে কোনো ধর্ষণের শাস্তি হচ্ছে, বা বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, আমি যদি একটু অন্যভাবে প্রশ্ন করি, ততদিন যদি আসলে আমরা ঠিক এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতাম তাহলে হয়তো এখন আমরা কম করতাম এই ধরনের অন্যায়। সেই কথা কি আসলে বিএনপি থেকে সবসময় যে কোনো অপরাধের বিষয়ে জিরো টলারেন্স কিন্তু তারা সবসময় দিয়ে আসছে। আমাদের সে যত বড় দলের যত বড়ই কর্মী হোক বা যত বড় নেতা হোক না কেন, আমাদের দল কখনো এই অপরাধগুলোকে কখনো প্রশ্রয় দেয় না। জি, আমি আবারও মারিয়াম বিনতে ফারিন আপনার কাছে আসি। আপনারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি নিজেও এখনো শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। যে অবস্থায় আসলে এই মুহূর্তে আমরা আছি, বিশেষ করে প্রতিনিয়ত আসলে যে ধরনের খবর আমরা পাচ্ছি, শিশু আসিয়া তিনি একেবারে পরিবারের নিকট আত্মীয়ের দ্বারা আসলে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকে আসলে কতখানি আপনি নিরাপদ বোধ করছেন? বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গেলেই বা নিজেকে কতখানি নিরাপদ বোধ করছেন? সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই নিরাপদ বোধ করি না দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তবে এই কথা সত্য যে আমাকে এই কথা স্বীকার করতে হবে যে এই অনিরাপত্তা আজকে নতুন না। এই অনিরাপত্তা বা এই যে দুশ্চিন্তার উদ্রেক, আমি এরকম বা নোটিস করছি না যে আমি আজকে ভার্সিটিতে যাচ্ছি, আমার পরিবার আজকে নতুন করে দুশ্চিন্তা করে আমাকে ফোন করছে। আসলে এটা বরাবরই হয়ে আসছে। এবং আমরা যদি একটু স্ট্যাটিস্টিক দেখি, টুকটাক পড়াশোনা আমার এই ক্ষেত্রে হয়েছে, যে রেপ কেস বলেন বা নারীর প্রতি যে যৌন হয়রানির যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো আসলে নতুন কিছু না, বরঞ্চ এখন আরও বেড়েছে। আমি জুলাইয়ের পর থেকে আমরা যে একটা ডিফারেন্সিয়েট করা শুরু করেছি যে আগে ছিল না বা এখন আছে কি না, জিনিসটা আগে থেকে ছিল এবং নতুন করে আছে, সেই জায়গাটা থেকে অবশ্যই আমি নিরাপদ বোধ করি না, আগেও করতাম না, এখন আরও বেশি করছি না। সেই ক্ষেত্রে আমাদের আপু বলছিলেন যে আইনের যে সংস্কারের ব্যাপার বা আইন নিয়ে যে কথাগুলো ছিল, সেখানে আমার একটুখানি কথা ছিল। সেটা হচ্ছে যে আইনের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন এবং সেটা প্রত্যক্ষ হওয়া উচিত। আমার মনে হয় যে সরকার ব্যবস্থা বা সরকার যখন কোনো ডিসিশন নিচ্ছে বা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা যে কোনো শাস্তি বা যে কোনো রকমের সিদ্ধান্ত, সেটা জনগণের সামনে আসা উচিত এবং এটা প্রত্যেকটা জনগণের সামনে যতটুকু এভিডেন্ট হবে তখনই আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটছে, এবং সেক্ষেত্রে আইনের সংস্কারও প্রয়োজন। আপনারা জানবেন যে এরকম একটা কথা হয়েছে যে ধর্ষণ কেসে কখনো জামিন হবে না, এবং আমার কাছে মনে হয়েছে এটা আসলে ডিজিটাল নিরাপত্তা আইনের একটা 2.0 ভার্সন হতে পারে। কারণ এরকম অনেক আমরা ক্ষেত্রে দেখি যে আমি মেয়ে হিসেবে অবশ্যই আমি চাইবো যে ধর্ষকের জামিন না হোক এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এবং বিগত যে ঘটনাগুলো আছে তারপর আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সেগুলোর শাস্তি চাই, দাবি করি। তবে এই যে এরকম লুপহোল বানানো আসলে বন্ধ করা উচিত, যে লুপহোলগুলো দিয়ে আমরা আবার রাজনৈতিকভাবে সিন্ডিকেট তৈরি করতে পারি এবং রাজনীতির ক্ষেত্রটাকে আমরা বাজেভাবে কাজে লাগাতে পারি। যেহেতু জুলাইয়ের পর একটা আমাদের চিন্তাভাবনা, একটা আমাদের থটসগুলোতে একটা রেভলিউশনারি চেঞ্জ এসছে, আমি সেটা আশা করি এবং সেটা বিশ্বাস করতে আমি আসলে খুব পছন্দ করি। আমি চাইবো যে সেই জায়গাটা থেকে আমাদের এই বিষয়গুলোতে সাবধান হওয়া উচিত, যেন লুপহোল ক্রিয়েট না হয়। মনিরা শারমিন, এই লুপহোল তো আসলে সিস্টেমের মধ্যে দিয়েই তৈরি হচ্ছে। লুপহোল তো আমি বা আপনি চাইলেই আসলে তৈরি করা সম্ভব নয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি আমরা যে ঘটনা দেখেছি, একজন নারীকে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করা হয়েছে এবং তাকে আমরা ফুলের মালা গলায় পরে আসলে তৌহিদি জনতার নামে তাকে খুব রাজকীয়ভাবে আদালতের সামনে দিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে বেরিয়ে আসতেও দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কি মনে করেন, এরকম ঘটনা আসলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের দেখবার কথা ছিল, নাকি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের ঘটনার আরও অনেক বেশি কড়া কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল?
দেখুন, আপনি যে ঘটনাটার কথা ইঙ্গিত করছেন সেই ঘটনাটি আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে অভূতপূর্ব। কারণ এই ধরনের ঘটনা আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এবং আমি আসলেই দেখি নাই, এবং আমার কাছে মনে হয়েছে যে মানে কত বড় ধৃষ্টতা মানুষের হলে এবং মানসিকভাবে কতটা বিকৃত মস্তিষ্ক হলে আসলে এই ধরনের কাজ আসলে করা যায়। এবং মানে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন কিনা সে এই ধরনের কটূক্তি করছে, একজন নারীকে ইভটিজ করছে, করার পরে তাকে যখন পুলিশে দেওয়া হলো, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হলো, সেখানে আবার চাপ প্রয়োগ করে তৌহিদি জনতা বলে একটা মব ক্রিয়েট করে তারা হচ্ছে তাকে ফুলের মালা গলায় দিয়ে, এবং মানে এই দেখেন এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে যখন কোনো নারী আসলে এই ধর্ষণ বলেন, ইভটিজিং বলেন, সবসময় একটা ইঙ্গিত করা হয় যখন যে আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাকে এই ধরনের ইঙ্গিত করা হয় যে নারীর কোনো সমস্যা। নারীর কি সমস্যা হতে পারে? পোশাক, যেমন ওড়না ঠিক করে নাই কেন, ওড়না তো ঠিক করে পরা উচিত ছিল। এবার এই যে পোশাক যে আসলে এই ধরনের কোনো বিষয়ে এই ধরনের বিকৃত মস্তিষ্ক যাদের আছে তারা তো আসলে এই পোশাকে কোনোভাবে ইনস্টিগেটেড হয় না, তাদের আসলে সবকিছুতেই সমস্যা। যদি সেটা না হতো, 8 বছরের শিশু আসলে রক্ষা পেল না, একদম যে কিনা এখনো নারী না, তাহলে আপনি আমাকে বলেন যে কিভাবে এখানে এটা জাস্টিফাইড হয়। এবং দেখেন আমাদের মানে তৌহিদি জনতা কি করলেন, তাকে ফুলের মালা গলায় দিয়ে তাকে হচ্ছে বের করে আনলেন, এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন তাকে কোরআন শরীফ দিয়ে তাকে আসলে অভ্যর্থনা জানানো হলো। দেখেন এই ধরনের ক্ষেত্রে সবসময় দেখবেন যে এই যেমন পোশাক একটা ব্যাপার এবং ধর্ম কিন্তু এখানে আনা হয়। দেখেন ধর্ম এবং কি বলে নারীর স্বাধীনতা, এই দুটোকে আসলে সবসময় মুখোমুখি করে দেওয়া হয়। এই জায়গাটিতে আমি একটু বিরতি নিয়ে ফিরে আসলে আলোচনাটি করতে চাই। পোশাক এবং ধর্মকে টেনে এনে আসলে নারীকে বারবার অবমাননা করার যে সুযোগ, সেটি আসলে আমরা কেন করে দিচ্ছি বা কারা আসলে এই ধৃষ্টতা দেখাচ্ছেন? দর্শক, জি25 বাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 বাত নিবেদিত রাজকাহন দেখছেন। সায়রা চন্দ্র চাকমা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। পোশাক কিংবা ধর্মকে টেনে আমরা দেখেছি নানানভাবে নারীকে অবমাননা করা হয় কিংবা নির্যাতনের শিকার হতে হয়। এই কাজটি যারা করেন আসলে তাদের যে ধৃষ্টতা তারা দেখাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে আসারও তো একটি উপায় আমাদের এত বছরে খুঁজে পাওয়ার কথা ছিল। আমরা কি খুঁজতে চাইছি না নাকি আসলে খুঁজে পাচ্ছি না? আসলে পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। যেমন শিশু যে আসিয়া, সে কিন্তু একজন নারী হয়নি, সে 8 বছরে কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে। এটা হচ্ছে মানুষের বিকৃত মানসিকতার, তাদের হচ্ছে মানসিক স্বাস্থ্যে যখন হানি ঘটে তখন এ ধরনের কর্মকাণ্ড করে। আর মানুষ হচ্ছে ছোট ছোট অপরাধ থেকে কিন্তু বড় অপরাধ করে। একজন মানুষ হচ্ছে হুট করে কিন্তু বড় অপরাধ করে না, ছোট ছোট অপরাধ থেকে তারা অনেক বড় অপরাধ করে ফেলে। এই যে আসিয়ার যে ঘটনাটা হয়েছে, এই ঘটনায় কিন্তু হয়তো বা যারা ঘটিয়েছে তারা হয়তো বা আগে অনেক ছোট ছোট অপরাধ করেছিল যেখানে তাদেরকে আটকানো হয়নি, যার কারণে তারা এত বড় একটা নৃশংস একটা ঘটনা ঘটানোর মতো সাহস পেয়েছে। আমাদের আসলে সামাজিক যেই অবক্ষয়গুলো হচ্ছে, আমাদের নারীদেরকে যেভাবে পর্দা করে রাখার জন্য বা যে ধরনের সামাজিকভাবে বুলিং করা হয়, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা হচ্ছে প্রকাশ্যে হোক, নারীদেরকে যেভাবে অবদমিত করে রাখার জন্য একটা শ্রেণী কিন্তু এটা এখনো চলমান রেখেছে। এটা আসলে মানুষের কি বলবো বিকৃত একটা মনস্তাত্ত্বিক বিষয় মনে করি। তো এই বিষয়ে আসলে মানসিক স্বাস্থ্যের যে বিষয়গুলো, এদের আসলে এই ধরনের ধারণা, সামাজিক সচেতনতা আসলে আমাদের খুবই প্রয়োজন বর্তমান সময়ে বিশেষ করে। জি, সামাজিক সচেতনতার কথা আপনি বলছেন মনিরা শারমিন। আমরা বিশেষ করে একটা শব্দের সাথে খুব পরিচিত আজকাল, সেটি হচ্ছে মব জাস্টিস। নানানভাবে মব জাস্টিসের নামে কিন্তু আমরা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে দেখেছি। আপনি জানেন নিশ্চয়ই যে আজকে শিশু আসিয়ার দাফন সম্পন্ন হবার পর যিনি অভিযুক্ত ছিলেন, সেই অভিযুক্তের বাড়িতে ক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। সেটিকেও নিশ্চয়ই আমরা মব জাস্টিস বলার চেষ্টাই করব, কিন্তু সেটি আসলে কতখানি জাস্টিস সেটি নিয়েও যেমন প্রশ্ন আছে, তেমনি বাংলাদেশের 70% নারী জীবনে কোনো না কোনো সময় শারীরিক এবং যৌন নির্যাতন সহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। সেটি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। কোথায় তাহলে আমরা নিরাপদ? বাড়িতে, বাহিরে, কাজে, কোথায়? দেখুন, নারীরা আসলে কোনো জায়গাতেই নিরাপদ না। যেমন আমি ব্রেকের আগে যেটা বলছিলাম যে আসলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে সে নিরাপদ না, কর্মক্ষেত্রে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা আমরা কিন্তু প্রায় শুনি। এবং আপনি যেটা বলছেন যে মব জাস্টিসের কথা, দেখেন মব জাস্টিস
অনেক সময়ই দেখি আমরা যে আসলে আমরা তো মবক্রেসি বা মব জাস্টিসের বিরুদ্ধেই, কিন্তু আমার মনে হয় যে যদি সত্যিকারে মব জাস্টিস বলে কিছু হয় তাহলে বোধহয় আজকেরটা, যে আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি তো আজ পর্যন্ত হয়নি। যদি আজ পর্যন্ত হতো, এটা তো একটা রাষ্ট্রের দায়, এবং এই আমাদের সমাজ, এটা আজকে আমি যদি বলি আসিয়ার মৃত্যু, এটা তো আমাদের সকলের দায়। এই দায় আপনিও এড়াতে পারবেন না, এই দায় আমিও এড়াতে পারবেন না, এটা তো কোনো রাজনৈতিক দল এড়াতে পারবে না। এটা রাষ্ট্রের ব্যর্থতা, এবং একটা রাষ্ট্রের ব্যর্থতা এই জন্যই যে আসলে ধর্ষণ করলে সেটার বিচার হয় না। এবং এই মব জাস্টিস বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভ ব্যাপারে আমরা দেখেছি, কিন্তু আমি বলবো যে সত্যিকারের মব জাস্টিস, ইফ ইট ইজ জাস্টিস দেন দিস ইজ ইট, মানে এইটাই হচ্ছে আসলে মব জাস্টিস। কারণ যখন এখন দেখেন মানুষ নিজেই যদি ধর্ষকের বাড়িঘর পুড়িয়ে দেয়, তার মানে এটাও কিন্তু একটা মেসেজ গেল সমাজের কাছে যে আমি যদি এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িত হই, তাহলে কিন্তু আমার পরিবার, আমি নিজেও এটা থেকে বাইরে যাব না। এটা যদি প্রচলিত আইনে বিচার না হয়, কিন্তু তারপরেও কিন্তু আমি মবের কাছে ধরা। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে এটাও একটা সোশ্যাল মেসেজ গেল। যদিও আমরা মানে মব জাস্টিসকে আসলে এনকারেজ করব না, তবে আজকের দিনের জন্য আমার কাছে মনে হয় এটা জাস্টিস, অন্তত আসিয়ার জন্য। আপনি তো আসলে সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বলছিলেন, যেখান থেকে আসলে সামাজিকভাবে আমরা এক ধরনের সচেতনতা সৃষ্টি করব। মারিয়াম বিনতে হাসান ফারিন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা কিন্তু দেখেছি নানানভাবে শিশুদেরকে কিংবা আসলে যারা কিশোর কিশোরী আছেন, ইভেন পারিবারিক জায়গা থেকেও আসলে তাদেরকে নানানভাবে সেক্স এডুকেশনের ব্যবস্থা করা হয়। যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন তারাও কিন্তু এই কাজগুলোর সাথে জড়িত থাকেন। আপনারা তো তিনজনই আজকে আমার সাথে যারা আছেন তরুণ রাজনীতিবিদই বলবো আমি, আপনারা সবাই রাজনীতি করছেন। আপনাদের তরফ থেকে আসলে আপনারা নতুন করে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টি নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা? এটা আসলে খুব দারুণ একটা প্রশ্ন ছিল, ধন্যবাদ আপনাকে সেজন্য। তার আগে আমি একটু মব জাস্টিস নিয়ে যেহেতু কথা উঠেছিল, সেই বিষয়টাতে একটু আসবো যে মব জাস্টিস আসলে মব কখনোই জাস্টিস হতে পারে না। এবং আজকে আসিয়ার ধর্ষকের বাড়িতে যেটা হয়েছে, নিশ্চয়ই ধর্ষকের বাড়িতে তার মা, তার বোন, স্ত্রী যে কেউ থাকতে পারে যারা কিনা এই অপরাধটার সঙ্গে কোনোভাবেই যুক্ত না, এবং একজন মা কখনো তার সন্তানকে শেখাবেন না যাও ধর্ষণ করে এসো, রাইট? তো সেই জায়গাটা থেকে আমরা আসলে এটাকে কখনোই প্রমোট করতে পারি না। এবং সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে দাবি যে ধর্ষকের শাস্তি রাষ্ট্রীয়ভাবে হতে হবে এবং সেটা দৃষ্টান্তমূলকভাবে হতে হবে, সেটা কখনোই কোনো জাস্টিস প্রমোট করে হবে না। কেননা আপনারা এটাও হয়তো বা জানবেন যে ফুটওভার ব্রিজে একজন মাকে ছেলে ধরা বা এই জাতীয় কোনো একটা সন্দেহে একবার পিটিয়ে মারা হয়েছিল, সেটা আপনাদের কতটা আসলে জাস্টিস বলে মনে হয়? এটা আমার একটা প্রশ্ন থেকে যাবে সবার কাছে, যারা মব জাস্টিসকে বর্তমান সময়ে অন্তত জাস্টিস বলে দাবি করছেন, কারণ মব কখনোই মানে কোনো সময়েরই জাস্টিস হতে পারে না। এবং আপনার যে প্রশ্ন ছিল যে জেন্ডার এডুকেশন বা সেক্স এডুকেশন নিয়ে আমাদের কি চিন্তাভাবনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং একজন মেয়ে হিসেবে, শিক্ষার্থী হিসেবে, যেহেতু আমি শিক্ষাঙ্গনে আছি এবং রাজনৈতিকভাবে যুক্ত আছি, সেই জায়গা থেকে আমাদের যে প্রস্তাবনা এবং আমরা যেটা চাই যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা সরকারি বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নারীর যে আছে নির্যাতন বিরোধী সেল, সেটা কার্যকর করা প্রয়োজন। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেই হেলথ এডুকেশন, যে একটা মেয়ে কিভাবে এই সিচুয়েশনগুলোকে আসলে পার করে আসবে, কিভাবে জিনিসগুলোকে নিবে, এবং এটা শুধুমাত্র একটা মেয়ের জন্য না, প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেক স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাটা খুব প্রয়োজন। কারণ আমাদের যে মানে চিন্তা, মনস্তাত্ত্বিক দিক থেকে যে নৈতিকতার ক্ষয় হচ্ছে, এটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং জুলাই আন্দোলনের মতো একটা গুরুত্বপূর্ণ আন্দোলনের পরেও আমি এই জেনজি থেকে যে মেসেজগুলো পাই, তারাও আসলে আমাদের যে পোশাক আশাক, চলাফেরা, এরকম অনেক যে জায়গা থেকে আমরা সেই ক্রিটিসিজমগুলো দেখতে পাই, যেটার অনেক লঘু প্রয়োগ আমরা দেখতে পাই শাহবাগী শব্দ বা এরকম বিভিন্ন শব্দের মাধ্যমে। এবং আমি আসলে এটার তীব্র নিন্দা জানাই। আমার মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা আসলে আপনাদের কাজগুলো যখন করছেন সেই সময় আপনারা নানাভাবে আসলে এই ধরনের ঘটনার শিকার হতে হচ্ছে আপনাদেরকে। সায়রা চন্দ্র চাকমা, ধর্ষণের মামলার বিচার 180 দিনের পরিবর্তে 90 দিনের করার কথা বলা হয়েছে, নতুন আইন সংশোধন করা হবে। কিন্তু আবার আমাদের সামনে উদাহরণও আছে 180 দিনের বিচার 5 বছরেও শেষ হয়নি। এই কেতাবি আইন কিংবা এই কাগজে কলমের আইন থেকে আমরা কবে বেরিয়ে আসবো? দেখুন, ধর্ষণের কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা কিন্তু আগে থেকেই দেয়া আছে, কিন্তু এটার কার্যকারিতা কিন্তু কখনোই হয় না। একটা ধর্ষণের মামলা 14-15 বছর পর্যন্ত চলমান থাকে, এরপরে কিন্তু দিন শেষে আমরা দেখি যে এগুলা তারা জামিন নিয়ে কিন্তু বের হয়ে যায়। বেশিরভাগ ধর্ষণের মামলাগুলোতে আসামিরা কিন্তু
তারা জামিন নিয়ে কিন্তু বের হয়। এখানে আমাদের হচ্ছে সদিচ্ছার অভাব। যেই ধর্ষণের যেই কেসগুলো আছে এগুলোতে আমাদের বিভিন্নভাবে যারা তদন্তকারী আছে তদন্তকারীদের সদিচ্ছা থাকতে হবে এবং আইনের যারা প্রশাসনে যারা নিয়োগ আছে তাদের সদিচ্ছা থাকতে হবে। পাশাপাশি এগুলা বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে হয় সেটার যেন মানে বিচার প্রক্রিয়াগুলো যেন সঠিকভাবে হয় সেটা যেন নিশ্চয়তা দিতে পারে। জি, বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হতে হলে তো আসলে এখানে অনেক কিছু জড়িত থাকে। মনিরা শারমিন, যারা তদন্ত করছেন সেই তদন্ত কর্মকর্তাদেরকেও আমরা অনেক সময় বায়াসড হতে দেখেছি, বায়াসড হয়ে তারা রিপোর্ট দিয়েছেন, সেরকম ঘটনা আমরা দেখেছি। আবার অনেক সময় দেখা গেছে নানানভাবে আসলে এক ধরনের ঘুষ কিংবা টাকার অঙ্কের লেনদেন হয়েছে, সেখান থেকেও আসলে যিনি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন তিনি হয়তো সঠিক বিচারটি পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে একটা জবাবদিহিতার জায়গাও তো এতদিনে আমাদের সৃষ্টি করবার কথা ছিল। আমরা কি নারীদের ক্ষেত্রে সেই জবাবদিহিতার জায়গাটুকু সৃষ্টি করতে পেরেছি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এনেছেন। সেটা হচ্ছে দেখেন শুধুমাত্র এটা না, আমি দুইভাবে এই প্রশ্নটার উত্তর দিতে চাই। সেটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা যদি বলি, তাদের তো আসলে একটা এরকম লেনদেনের সম্পর্ক আছে যারা কিনা ঘটনা ঘটায় তাদের সাথে। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যখন একজন ধর্ষণের শিকার হয়ে মামলা করতে যায় থানায়, সেখানে তাকে আসলে যেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং যে ধরনের প্রশ্নের মুখোমুখি হয়, যেহেতু তদন্তকারী কর্মকর্তা সুতরাং সে তদন্ত করতে পারে, সে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে। আমার মনে হয় সেই জায়গাতে তো আসলে একজন যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার তো আরেকবার ধর্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা হচ্ছে ওরাল যদি আমি বলি, কারণ সে আসলে ওই সেম ধরনের ট্রমার মধ্যে দিয়ে আরও একবার গেল ওইটা বর্ণনা করার মাধ্যমে। সুতরাং এই জায়গাতেও তো আমাদের একটা মানে পরিবর্তন আনতে হবে এবং এটা আসলে কিভাবে আরও সফিস্টিকেটেড ওয়েতে করা যায় এবং যাতে আসলে যিনি ভিকটিম তাকে আসলে বারবার করে ভিকটিমাইজ না করা হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আসলে আমি মানে অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমি মেসেজটা দিতে চাই যে এই বিষয়টাও যাতে আসলে 8 বছরের শিশু আসিয়ার মৃত্যু আসলে আমাদেরকে ঠিক কি বার্তা দিয়ে গেল, ঠিক কোন বার্তায় গিয়ে আমাদের এখন এক ধরনের সিদ্ধান্ত নেবার সময় এসেছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা ফিরবো। জি25 প্রাথমিক রাজকাহনে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, মারিয়াম বিনতে হাসান ফারিন। যে ধরনের ঘটনা নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করছি, কিংবা আসিয়ার যে ঘটনা, এই ধরনের ঘটনার পর আমরা সাধারণত দেখি বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে, সেটি পুরনো রাজনৈতিক দল হোক কিংবা আসলে নতুন রাজনৈতিক দল হোক, তারা নানান রকম আন্দোলন করছেন, নানানভাবে তারা সভা আলোচনারও ব্যবস্থা করেন। আবার ঠিক কিছুদিন পরে তারা সেই ঘটনাগুলো ভুলেও যান। এই যে ভুলে যাওয়ার সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসলে মনে রেখে সেটি যে শাস্তি, সেটি নিশ্চিত করতে পারবে কিনা রাজনৈতিক দলগুলো? এটা আসলে নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের ইন্ডিভিজুয়ালি। এবং আমি যদি আমাদের যে ল্যান্ডস্কেপটা আছে সেই জায়গাটা থেকে যদি বলতে চাই, আমরা কখনোই এরকম কোনো অন্যায় হয়েছে এবং সেটা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভুলে গিয়েছে এরকম আমরা দেখতে পাই না। এবং ক্রমান্বয়ে আমরা যে এরকম ধর্ষণ বা শুধু ধর্ষণ না, আপনারা 2015 সালে নো ব্যাট অন এডুকেশন আন্দোলন, সড়ক নিরাপত্তা আন্দোলন, এর আগেও একবার ধর্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি, লং মার্চ করেছি। আমরা আসলে কখনো ভুলে যাইনি এবং এই ইস্যুগুলো ভুলে যাওয়ার মতোও না। এটা যে অপূরণীয়টা ক্ষতি করে যায় সমাজের, সেটাকে আসলে বারবারই সমালোচনার মুখে ফেলতে হবে এবং আমরা বরাবরই সেটা ফেলছি। যেমন সেনাবাহিনী আজকে আসিয়ার যে হত্যা, সেই হত্যার শোক জানিয়েছে, অথচ তনু হত্যার নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো স্পষ্ট বিচার দেখতে পাচ্ছি না। শুধুমাত্র তনু হত্যাও না, এই যে আসিয়ার যে সমস্যাটা হলো এই ধর্ষণটাতে, এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে আসিয়াকে দ্রুততম সময়ে চিকিৎসার ব্যবস্থা, তার লাশটাকে ক্যারি করা, এগুলো করেছে। কিন্তু তনু হত্যার বিচারটা আসলে কোথায়? সেই প্রশ্নগুলো কে করবে এবং এর সমাধান আসলে কারা করবে? তাছাড়াও মুনিয়া হত্যা আমরা কি এটা বলতে পারি না যে ক্ষমতা দিয়ে আসলে আমরা ক্ষমতার নিচে চাপা পড়ে যাচ্ছি? বসুন্ধরা গ্রুপের যে ওনার আনভিরের এখনো কোনো বিচার হয়নি এবং কি তাকে বিচারের আওতায় আনা পর্যন্ত যাচ্ছে না। এই ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারছি না। সেই সমস্ত বিষয় আসলে প্রশ্নের সম্মুখীন ছিল, আছে এবং থাকবে। এবং আমরা এই বরাবরই আমরা এই কথাগুলো বলে এসেছি এবং আমরা এখনো সেগুলো ভুলিনি।
এবং এটা বিচার না হওয়া পর্যন্ত আমরা সংস্কৃতিটাই তো আসলে আমরা চাই, যাতে করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সামনে থাকুক এবং যেটি দেখার পরে আসলে কেউ এই ধরনের অপরাধ দ্বিতীয়বার করার চিন্তাও না করুক। মনিরা শারমিন, সরকার এই ধরনের ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলেছে। আপনি বলছিলেন আমাকে বিরতিতে যে আপনারা নিজেরা আসলে সশরীরে গিয়েছিলেন আসিয়াকে দেখতে, সেখানে আপনার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার কথা শুনবো এবং সেই সাথে একটু যুক্ত করতে চাই, এই জিরো টলারেন্স যে নীতি সরকার ঘোষণা করলো 7 মাস পর এই ধরনের ঘটনায়, সেই 7 মাস পরে জিরো টলারেন্স দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, প্রথম থেকে আসি। সেটা হচ্ছে যখন আসলে আমরা আসিয়ার এই ন্যাক্কারজনক ঘটনার পরে আমরা যখন তার সাথে দেখা করতে যাই, তো সুতরাং সঙ্গত কারণেই যেহেতু অনেক ইনফেকশনের সুযোগ ছিল তার, সেই জন্য আমরা যাইনি। তবে আমরা দায়িত্বরত ডাক্তারের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তার আসলে যেই শারীরিক নানান জায়গার ক্ষতর থেকেও তার সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে তার থ্রোটে, তার গলায় শ্বাসরোধ করতে চাওয়া হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে, এবং সেটার কারণে তার খিঁচুনি হয়েছে ব্রেনে অক্সিজেন, বেশ কিছুক্ষণ অক্সিজেন পাচ্ছিল না। সেটার কারণেই আসলে তার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে এবং সে কোমায় চলে গেছিল। সুতরাং এটা আসলে চিন্তা করতে হবে যে সে আসলে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন কিনা 2024 সালে এসে, এবং আমরা সেদিন তো আমাদের নারী দিবস ছিল, আমরা সেদিন আমরা এই ঘটনার মধ্যে দিয়ে গেছি, এবং এটা শোনার পর থেকে মোটামুটি আমার যতবার এই কথা মনে হয় আমি ট্রমাটাইজড হয়ে যাই। এবং আপনি সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্সের ব্যাপারটি বললেন, যে আসলে সরকারের পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে প্রথম দিকে 7 মাস পরের ব্যাপার বললেন, কারণ এখানে দেখেন নানান ধরনের ঘটনা আছে। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না, আমরা ছিনতাই রাহাজানি নানান ধরনের ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমার কাছে মনে হয়েছে সরকারের পক্ষ থেকে একটু আন্তরিকতার অভাব ছিল, আমি বলবো না, তবে তার সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন আছে, এবং এটা আসলে সে ঠিকঠাক ম্যানেজ করতে পারে কিনা বা এটার উপরে গ্রিপটা আছে কিনা, এটা একটা ব্যাপার। তবে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, আমরা হয়তো সামনে দেখতে পাবো, এটাই আমি আশাবাদ ব্যক্ত করব। আর আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই, যে ধর্ষণ আসলে এই যে এখানে আলোচনার মধ্যে দিয়ে একটা বিষয় বেরিয়ে এসছে, যে ধর্ষণ আসলে জনসচেতনতার অভাব, বা এটা আমাদের আসলে সকলের আওয়াজ তোলা দরকার। আমি এটা কোনোভাবেই জনসচেতনতার অভাব হিসেবে দেখি না, এটা পুরোপুরি পারভার্টিজম এবং বিকৃত মস্তিষ্কের একটা কাজ। সেক্ষেত্রে আমার মনে হয় আইন প্রয়োগ করতে হবে, দ্রুততার সাথে বিচার সম্পন্ন করতে হবে, এবং এক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আনতে চাই, গণমাধ্যমের ভূমিকা। সেটা হচ্ছে একটা ধর্ষণ সংঘটিত হওয়ার পরে যে আসলে সাথে সাথে আমরা গণমাধ্যমের যেই ভূমিকাটা দেখতে পাই, আমার মনে হয় তার থেকে 2 গুণ বা 3 গুণ ভূমিকা হওয়া উচিত বিচার দ্রুততার সাথে হচ্ছে কিনা এই বিষয়টা সামনে আনা, এবং বিচার হওয়ার পরে আসলে কি বিচারটা হলো এটা মানুষের সামনে আসলে বারবার করে যদি আমরা দেখাই, আমার মনে হয় গণমাধ্যমের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। জি, এই মুহূর্তে তো আসলে আমরা খুব ইনক্লুসিভ একটি বাংলাদেশের কথা বলছি, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলছি, যেখানে আসলে সবাই আমরা একসাথে কাজ করব। ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি নির্যাতনের কাঠামো গড়ে উঠছে। সায়রা চন্দ্রা চাকমা, বিএনপি তো বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। যখন আসলে আমরা এই ধরনের ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, সেই সময় যখন আপনারা এই ধরনের ঘটনা দেখেন, বিএনপির পক্ষ থেকে আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন, কিংবা আসলে কি চেষ্টা করছেন যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে? নারী এবং শিশুদেরকে অনিরাপদ রেখে কখনোই একটা জাতি এগিয়ে যেতে পারে না, এবং রাষ্ট্রও কখনোই স্টেবল হতে পারে না। আমাদের দলের পক্ষ থেকে সবসময় আমরা নারী এবং শিশুদের সুরক্ষার জন্য সর্বোচ্চ যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সেগুলো অবশ্যই নিব, এবং পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি এত বছর ধরে আমাদের দেশে চলমান ছিল, সেগুলোকে নিরসন করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আইনের যে শাসন সেগুলা প্রতিষ্ঠার সর্বোচ্চ থাকবে, এবং হচ্ছে আমাদের আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন ইনক্লুড হতে পারে, আমরা এই বেটার বাংলাদেশ বিনির্মাণে এটা আমরা প্রত্যাশা রাখি। আপনারা তো 3 জনই রাজনীতি করেছেন, রাজনীতির মাঠে লড়াই করেছেন, রাজপথে নেমেছেন, নানানভাবে আসলে আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমরা আসলে ঠিক কোথায় গিয়ে আমরা নিরাপত্তা বোধ করব সেটি ভাবতেও আমাদের দুবার করে চিন্তা করতে হচ্ছে। সেটি নিয়ে একটু জানতে চাই, যখন আসলে এই লড়াই করেছেন তখন এমন দৃশ্য দেখার তো নিশ্চয়ই আপনারা কেউ প্রত্যাশা করেননি। এখন তাহলে আপনাদের ভাবনাটা কি, সেটিতে আমি শেষ করতে চাই। মারিয়াম বিনতে হাসান ফারিন। আসলে আমরা যখন আন্দোলনের ওই মাঠটাতে ছিলাম, রাজপথে ছিলাম, তখন আসলে আমাদের ভিশন ছিল একটা, আমাদের লক্ষ্য ছিল একটা, দফা একটা ছিল, দাবি একটা ছিল, এবং আমরা সেটার দিকে আসলে অগ্রসর হয়েছি।
তো আমি আসলে এই জিনিসটাতেই হাইলাইট করব যে আপনি যখন আসলে যে জিনিসটার প্রতি ফোকাস থাকবেন ওই জিনিসটা হবে। আপু বলছিলেন সদিচ্ছার অভাবের কথা এবং তাছাড়াও বিচার বিভাগের উদাসীনতা বা বিভিন্ন বিষয়। এখানে একটু আপনার প্রশ্নের কনটেক্সটের বাইরে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। যেহেতু আমি একটা গণমাধ্যমে বসে আছি, এটা আমার প্রশ্ন করার একটা প্ল্যাটফর্ম আমি হিসেবে মনে করি যে তনুর যে বিচার হচ্ছে না, তনু হত্যা বা মুনিয়া হত্যার যে বিচার হয়নি, সেখানে আসলে সদিচ্ছার অভাব ছিল নাকি ঘুষ বলতে কিছু ছিল, বা সেটা আসলে কারা দিচ্ছে, মদত কারা করছে, এবং কেন বিচার হচ্ছে না, এই প্রশ্নটা আমার আসলে থেকে যাবে। এই দায়বদ্ধতা তো আসলে আমাদের সবার, মনিরা শারমিন, এই দায়বদ্ধতা থেকে আমাদের বেরিয়ে আসার কোনো উপায় হয়তো সামনে নেই, কিন্তু যাতে করে আসলে এর সামনে আমরা এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে না হয় সেরকম কিছু করার কথা আমরা ভাবছি কিনা, নারীরা আসলে এক হয়ে কিছু করবেন কিনা। নারীরা আসলে তো মানে নিজেদের মর্যাদার কথা, নিজেদের অধিকারের কথা, নিজেদের এই স্বাধীনভাবে জনপরিসরে আসলে চলার কথা বহুদিন ধরে এই দাবিটা জানিয়ে আসছে। তবে আমার এখন নতুন করে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা শুধুমাত্র নারীদের ভয়েস ছিল, এখন আমার মনে হয় সমন্বিতভাবে পুরুষদেরও আসলে আরও মানে সামনে গিয়ে নারীদের সাথে একদম একসাথে সবাই মিলে বলার কথা এটা চলে এসছে। কারণ দেখেন, একটা শিশু যখন ধর্ষণের শিকার হয় তখন কিন্তু সেটা নারীর জায়গাতে থাকে না, সেটা আমার সন্তান হয়ে যায়। সুতরাং এখানে বাবা মাও এখানে মানে সেই সংকটের মধ্যে পড়ে যায়। সুতরাং এই জিনিসটা আসলে নারী নিপীড়ন বলেন, ধর্ষণ বলেন, শিশু ধর্ষণ বলেন, এগুলো আসলে সেই নারীর পর্যায়ে আসলে নাই। এটা আমাদের আসলে সকলে মিলে এটার একটা প্রতিবাদ করতে হবে এবং এই আন্দোলনটা সকলে মিলে করতে হবে। নিশ্চয়ই সায়রা চন্দ্র চাকমা, এই মুহূর্তে আসলে যে ধরনের ঘটনার মুখোমুখি আমরা হয়েছি সেখানে দাঁড়িয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকের আসলে ঠিক কি ধরনের পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন? 10 সেকেন্ড। আমাদের প্রত্যেকের হচ্ছে নিজ নিজ জায়গা থেকে, এখানে নারী পুরুষ না, আসলে সবাইকে সম্মিলিতভাবে একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আমাদের সবাইকে সদিচ্ছা থাকতে হবে এবং সবার যার যার অবস্থান থেকে নিজেদের সবাই যার যার অবস্থান থেকে নিজেরা যেন ভালোভাবে নিজেদের কাজ করতে পারে, সেটাই। যে আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। সায়রা চন্দ্র চাকমা, মনিরা শারমিন, মারিয়াম বিনতে হাসান ফারিন, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।